মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় কণিক। তো কণিকের বোর্ডের এমসিকিউগুলো আমরা চিত্র ছাড়াই কিভাবে সলিউশন করে ফেলতে পারবো সেই জিনিসটা আজকে আমরা দেখব। তো সেই জন্য আমাদের যেটা জানতে হবে সেই বেসিকটা আমরা আলোচনা করব, দেন আমরা কোশ্চেনে যাব। তো দেখো এখানে এটা কণিকের সাধারণ সমীকরণ আমি লিখে রাখছি। দেখো সাধারণ সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে আমাদের আসলে কণিকের সাধারণ সমীকরণ। তো এর মধ্যে আসলে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই চারটা ব্যাপার এই সমীকরণটার মধ্যে আছে। তো কিছু শর্তের আলোকে এগুলো হয়। তো শর্তগুলো কি কি দেখো। নাম্বার ওয়ান, এক নম্বর শর্ত হচ্ছে বৃত্ত। বৃত্ত কখন হবে? এই সমীকরণটা কখন বৃত্ত নির্দেশ করবে? যখন এ ইকুয়াল টু বি, অর্থাৎ এই যে এ এবং বি এই দুইটা যখন সমান হবে এবং এইচ এর মান জিরো। তো এইচ এর মান জিরো মানে এই যে এইচ, এটার মান জিরো মানে হচ্ছে এই টোটাল পদটাই জিরো হবে, অর্থাৎ এক্স ওয়াই সম্বলিত কোনো পদ বৃত্তের মধ্যে থাকতে পারবে না। তার মানে কোনো একটা সমীকরণে যদি এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকে তাহলে এটা বৃত্তের সমীকরণ হবে না। আচ্ছা, এটা গেল একটা। তারপরে দ্বিতীয় হচ্ছে ই ইকুয়াল টু যদি জিরো হয়, ই মানে হলো উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। তো ই ইকুয়াল টু জিরো হইলেও এটা একটা বৃত্তের সমীকরণ হয়। আচ্ছা, দুই নম্বরে দেখো পরাবৃত্ত। কখন এই সমীকরণটা পরাবৃত্ত হবে? যখন এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু জিরো হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম। দেখো এই জিনিসটা যদি তোমরা একটু মনে রাখতে পারো, তোমার এই তিনটা শেষ হয়ে যাবে। এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এটা পরাবৃত্ত হবে। আর এটা এ বি মাইনাস এস স্কোয়ার যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে এটা উপবৃত্ত হবে। আর এ বি মাইনাস এস স্কোয়ার যদি লেস দেন জিরো হয় তাহলে এটা অধিবৃত্ত হবে। তো এটা ছাড়াও আমরা আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মাধ্যমে আমরা বের করতে পারি যে ইকুয়াল টু জিরো হলে এটা বৃত্ত হবে, ইকুয়াল টু যদি ওয়ান হয় এটা পরাবৃত্ত হবে, এর মানটা যদি শূন্যর চেয়ে বড় বা ওয়ানের চেয়ে ছোট হয় তাহলে এটা উপবৃত্ত হবে, এবং এর মানটা যদি ওয়ানের চেয়ে বড় হয় তাহলে এটা অধিবৃত্ত হবে। তাহলে এটা একটা পদ্ধতি বের করার, এটাও একটা পদ্ধতি। তো আমরা যখন যেটা প্রয়োজন হয় সেটা আমরা অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই এমসিকিউগুলো অ্যান্সার করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের বোর্ডের এমসিকিউগুলো। একটা এমসিকিউ দেখো, এক নম্বর এমসিকিউ, কোনো কণিকের উৎকেন্দ্রিকতা √3/2 হলে সেটি একটি কি হবে সেটা বলতে যাচ্ছি। তো উৎকেন্দ্রিকতার মানটা আমরা আগে যাচাই করে ফেলবো। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্লিক করি তাহলে এটার রেজাল্ট আসবে লেস দেন ওয়ান, অর্থাৎ ওয়ানের চেয়ে ছোট। তো খেয়াল করো, ওয়ানের চেয়ে ছোট যদি আসে তাহলে দেখো তো ওয়ানের চেয়ে ছোট কোথায় আছে? একমাত্র এই কন্ডিশনটার মধ্যে ওয়ানের চেয়ে ছোট, শূন্যের চেয়ে বড়, তার মানে এটা অবশ্যই উপবৃত্ত হবে। তাহলে এই উপবৃত্তই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো একটি কণিকের উৎকেন্দ্রিকতা √2, কণিকটি একটি কি হবে? দেখো √2কে যদি আমরা ক্যালকুলেটরে কনভার্ট করি তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে, তার মানে ওয়ানের চেয়ে বড়। তাহলে খেয়াল করো ওয়ানের চেয়ে বড়, এই যে ওয়ানের চেয়ে বড় যদি কোনো উৎকেন্দ্রিকতা হয় তাহলে এটা একটা কী হবে? অধিবৃত্ত হবে। তাহলে দেখো খুব সহজেই আমরা বের করে ফেলতে পারতেছি, তার মানে ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এটা একটা অধিবৃত্ত। তারপরে 3 নম্বরে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y কণিকের উৎকেন্দ্রিকতা কত হবে? খেয়াল করো একটা জটিল একটা ট্রিক্স, সেটা হচ্ছে এক্সের উপর স্কোয়ার অথবা ওয়াইয়ের উপর স্কোয়ার, যে কোনো একটার উপর যদি স্কোয়ার থাকে তাহলে এটা অটোমেটিক, এটা অবশ্যই একটা পরাবৃত্তের সমীকরণ হবে। আর পরাবৃত্তের ক্ষেত্রে খেয়াল করো তো, পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা কত? পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে 1। সো এই ইকুয়াল টু 1 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তারপরে 4 নম্বরে দেখো কেন্দ্রবিহীন কণিক কোনটি? কেন্দ্রবিহীন কণিক মনে রাখবা সবসময় একমাত্র পরাবৃত্তের কোনো কেন্দ্র নাই। বৃত্তের কেন্দ্র আছে, উপবৃত্তের কেন্দ্র আছে, অধিবৃত্তের কেন্দ্র আছে, বাট পরাবৃত্তের কোনো কেন্দ্র নেই। তো পরাবৃত্ত আমরা এখানে খুঁজবো পরাবৃত্তের সমীকরণ কোনটা। তো পরাবৃত্ত বোঝার জন্য আমরা একটু আগে এখানে দেখছি যে একটার উপরে স্কোয়ার হবে, যে কোনো একটা, হয় এক্সের উপরে না হয় ওয়াইয়ের উপরে। তো আমরা খুঁজবো, এখানে দুইটার মধ্যে আছে, এখানেও দুইটাতে আছে, এখানেও দুইটাতে আছে, বাট এইখানে দেখো একটার মধ্যে স্কোয়ার, তার মানে এটা অবশ্যই পরাবৃত্ত। তো এগুলো দুইটাও হতে পারে, যদি সবগুলোতেই দুইটা থাকতো দেন আমরা ওই যে এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করে দেখতাম কোনটা পরাবৃত্ত নির্দেশ করে, তাইলে হয়ে যেত। আচ্ছা,
তারপরে দেখো 5 নাম্বার, এত এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 কৌণিকটির উৎকেন্দ্রিকতা শূন্য হলে বক্ররেখাটির নাম কি হবে? আচ্ছা, তো দেখো উৎকেন্দ্রিকতা কি বলছে? শূন্য। খেয়াল করো, এই যে দেখো উৎকেন্দ্রিকতা অর্থাৎ ই ইকুয়াল টু 0 কখন হবে? অবশ্যই এটা বৃত্ত হলেই একমাত্র ই এর মানটা 0 হবে। তাহলে আমরা কিচ্ছু দেখার দরকার নাই, সরাসরি আমরা বৃত্ততে আমরা টি দিয়ে ফেলবো, এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12y প্লাস 8 ইকুয়াল টু 0 সমীকরণটি এটা একটা কিসের সমীকরণ? তো দেখো এটা হচ্ছে আমাদের সেই পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ, সেই সমীকরণের সাথে আমরা তুলনা করব কণিকের যে সাধারণ সমীকরণটা। তো এটার সাথে আমরা যদি তুলনা করতে যাই, খেয়াল করো এখানে যদি আমরা তুলনা করি তাহলে এখানে আমরা কী পাচ্ছি? দেখো এটার সাথে যদি আমরা তুলনা করি, এ এর মানটা কী পাচ্ছি? দেখো এ ইকুয়াল টু হচ্ছে 2 অ্যান্ড যে ওয়াই স্কোয়ারের হচ্ছে সহগ হচ্ছে বি, এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে 3, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে 3 অ্যান্ড এক্স ওয়াই সম্বলিত কোনো পদ এখানের মধ্যে নাই, তার মানে এস এর মান হচ্ছে 0। তাহলে আমরা এই এ বি মাইনাস এস স্কোয়ার ইকুয়াল টু এ বি হচ্ছে 2 ইন্টু 3 মাইনাস এস স্কোয়ার হচ্ছে 0, 3 দুগুণে 6, 6, 6টা হচ্ছে 0-র চেয়ে বড়। তো খেয়াল করো, যদি 0-র চেয়ে বড় হয়, এ বি মাইনাস এস স্কোয়ার যদি 0-র চেয়ে বড় হয়, এ বি মাইনাস এস স্কোয়ার যদি 0-র চেয়ে বড় হয়, তাহলে এটা কি হবে? অবশ্যই উপবৃত্ত। তাহলে আমরা খুঁজবো উপবৃত্ত কোথায় আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরে 7 নম্বরে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা কি নির্দেশ করতেছে? তো এটাকেও আমরা এটার সাথে তুলনা করব। আমরা তুলনা করে দেখি কি হয় এটার মধ্যে। তো সেই ক্ষেত্রে দেখো এ ইকুয়াল টু হচ্ছে 9, বি ইকুয়াল টু হচ্ছে 12 অ্যান্ড এইচ ইকুয়াল টু হচ্ছে, দেখো এটার সাথে যদি এটা হচ্ছে 24, এটা হচ্ছে 2h, তো এখান থেকে আমি যদি একটা 2 নিয়ে নিই তাহলে এখানে থাকা হচ্ছে 12, অর্থাৎ মাইনাসের 12 হবে, মাইনাসটা সহ এটার মধ্যে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা যদি আমরা করি যে এ বি মাইনাস এস স্কোয়ার, সো এ বি হচ্ছে 9 ইন্টু 12 মাইনাস হচ্ছে মাইনাসের 12 হোল স্কোয়ার। তো দেখো একদম স্বাভাবিক জিনিস, 9 ইন্টু 12 আর হচ্ছে 12 ডাবল, সো এটা অবশ্যই বেশি হবে, সো এটা লেস দেন 0 হবে। আমরা কিছু কিছু জায়গায় একুরেট ক্যালকুলেশন না করেও আমরা জাস্ট আন্দাজের উপরেই বলতে পারবো যে এটা কী হবে, কারণ একুরেট অ্যান্সার প্রয়োজন নাই, এমসিকিউতে আমরা খুব দ্রুত কাজ করতে হবে সেই জন্য। সো যেহেতু এটা অবশ্যই শূন্যের চেয়ে ছোটো হবে, তো খেয়াল করো এটা 0-র চেয়ে যদি ছোটো হয় তাহলে এটা অবশ্যই অধিবৃত্ত, সো আমরা এই অধিবৃত্ততে রাইট অ্যান্সার হবে। দেখো আমাদের দ্বিতীয় টপিকটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পরাবৃত্তকে স্পর্শ করলে সি ইকুয়াল টু এ বাই এম হবে। তাহলে এখানে সি কোনটা? দেখো এই যে এটা হচ্ছে সি কনস্ট্যান্টটা, এ হচ্ছে এই যে 4ax, এই এ এখানে আসবে, আর এই এমটা হচ্ছে ঢাল, সরলরেখার ঢাল, এটা এখানে আসবে। তো এই তিনটা থেকে যে কোনো একটা থাকবে অজানা, বাকি দুইটা থাকবে জানা, তোমাকে বের করতে বলবে। এই টাইপের এমসিকিউ প্রায় সময় বোর্ডের মধ্যে আসে, তো আমরা এটার আলোকে বোর্ডে আমরা এমসিকিউ দেখব। দেখো আমাদের এমসিকিউটা দেখো, এই যে বি এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 1 সরলরেখাটি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8b এক্স পরাবৃত্তকে স্পর্শ করবে। তাহলে দেখো আমরা এখানে যদি আমরা সির সাথে তুলনা করি, দেখো এটাকে যদি আমরা তুলনা করি তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 1, তারপরে এম ইকুয়াল টু হচ্ছে তোমার 4, তারপরে এটাকে যদি আমরা আদর্শ আকার বানাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 2b ইন্টু এক্স, তাহলে দেখো তো এর জায়গায় আসে হচ্ছে 2b, তো এটা হচ্ছে আমাদের এর ভ্যালু। তাহলে আমাদের ফর্মুলা কি ছিল? সি ইকুয়াল টু এ বাই এম। তাহলে দিস ইমপ্লাইজ সি এর ভ্যালু হচ্ছে 1 ইকুয়াল টু এর ভ্যালু হচ্ছে তোমার 2b, আর এম তো এম এর ভ্যালু হচ্ছে 4। তো আমরা এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে 4 ইকুয়াল টু হচ্ছে 2b, আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাইলে বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 2, তার মানে 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।